আলাইকুম। স্বাগত জানাচ্ছি আরটিভির রাতের সংবাদে। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুলতানা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন না হলে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। কাতারের দোহায় আর্থনা শীর্ষ সম্মেলনের দ্বিতীয় দিনে গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন। রোহিঙ্গা সংকট শুধুমাত্র একটি মানবিক সমস্যা নয়, এটিকে বহুমাত্রিক চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছেন ডক্টর ইউনূস। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। কাতার সফরের দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন বেশ কয়েকটি বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল। বেশি গুরুত্ব পায় রোহিঙ্গা সংকটকে কেন্দ্র করে আয়োজিত গোলটেবিল আলোচনাটি। বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত জনগণের সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ রোহিঙ্গা ইস্যু শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে কাতার ফাউন্ডেশন। দেশটির আমিরের বোন এবং কাতার ফাউন্ডেশনের প্রধান নির্বাহী শেখ হিন্দ বিনতে হামাদ আল থানির সঙ্গে উচ্চ পর্যায়ের এই বৈঠকে অংশ নেন প্রধান উপদেষ্টার নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল। ডক্টর ইউনূস বলেন, রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায় মানবিক সহায়তা তহবিল কমিয়েছে, যা এই সংকটকে আরও জটিল করে তুলবে। চলমান সংকটের একমাত্র সমাধান রোহিঙ্গাদের টেকসই প্রত্যাবাসন, নয়তো এর প্রভাবে পুরো অঞ্চল অস্থিতিশীল হয়ে উঠবে। রোহিঙ্গা প্রত্যাবাসনের আন্তর্জাতিক মহলে চাপ বাড়াতে কাতারের প্রতি আহ্বান জানান তিনি। বিশ্বব্যাপী এটা নিয়ে যাতে তুলে ধরা হয় যে এইটা যে এতগুলো লোক সাফার করছে, এটা গ্লোবাল পৃথিবীর মানে একটা বড় রকমের একটা হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস, এবং এটা যে একটা রিজিওনাল ক্রাইসিসের রূপ নিতে পারে, এবং এটার থেকে যে একটা বড় রকমের সিকিউরিটি সমস্যা তৈরি হতে পারে, এই জিনিসটা উনি বারবার জানাতে চাচ্ছেন। আলোচনায় রোহিঙ্গা সংকট এখন কোন পর্যায়ে আছে এবং তা নিরসনে করণীয় নানা দিক তুলে ধরেন ডক্টর ইউনূস। রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি করণীয়, এবং এই পুরোটা এই আর্টনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। এর আগে কাতার ফাউন্ডেশন বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ সুবিধা বাড়াতে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে, যার লক্ষ্য খেলোয়াড়দের সক্ষমতা বাড়ানো এবং পেশাগত উন্নয়নে সহায়তা প্রদান। কাতারের উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আব্দুল রহমান বিন হাসান আল থানি সামিটের পাশে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধান উপদেষ্টা বিভিন্ন সেবার জন্য বাংলাদেশ থেকে 725 জন সেনা সদস্য নিতে সম্মত হওয়ায় কাতারি নেতৃত্বকে ধন্যবাদ জানান। এদিকে স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার বাংলাদেশে স্পেসএক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে মে মাসে একটি কারিগরি যাত্রা শুরু করতে সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। আর্থনা সম্মেলনের সাইডলাইনে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি একথা জানান। এছাড়া ইলন মাস্ক প্রতিষ্ঠিত পেপ্যালের সম্ভাব্য ব্যবহার নিয়েও আলোচনা হয়। খান আলামিন, আরটিভি। বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির উপস্থিতি ভিডিওতে যেভাবে দেখানো হয়েছে তা সঠিক নয় বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে চট্টগ্রামে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। কিন্তু প্রকাশ করে দেয়, সেই সময় অনেক সময় ইনভেস্টিগেশন করা যদি দেখা যায় যে ঘটনাটা সত্যি না, তো অসুবিধা হয়। প্লাস পার্শ্ববর্তী দেশের সাংবাদিকরা এই সুবিধাটা নেয়, যেহেতু জানেন যে তারা কিন্তু মিথ্যা সংবাদ বেশি পরিবেশন করে। আরাকান আর্মি কিন্তু এখান থেকে ফাইট করতেছে অনেক দিন যাব। এদের কিন্তু আছে, যেমন এই পারে অনেকে বিয়ে ঠিক করে ফেলছে, যেটা নিয়ে অস্বীকার করা নাই, বাট যে হারে ইসে আসছে ভিডিওতে জিনিসটা কিন্তু। ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে অর্থ পাচার মামলা বাতিল করেছে দেশের সর্বোচ্চ আদালত। সব বিচারপতির মতের ভিত্তিতে সিদ্ধান্ত বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। 8 আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার 3 দিন পর 11 আগস্ট মামলাটি প্রত্যাহার করে নেয় দুদক। ডক্টর ইউনূসের আইনজীবী বলেছেন, মামলা তড়িঘড়ি প্রত্যাহার ছিল ষড়যন্ত্রমূলক। দুদক আইনজীবী বলছেন, দেরিতে হলেও দুদক বুঝতে পেরেছে মামলার প্রক্রিয়াটি সঠিক ছিল না। বিশ্বস্ততার সহিত পালন করিব। জুলাই গণ অভ্যুত্থানের পর 8 আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এর 3 দিন পর 11 আগস্ট কাউকে না জানিয়ে আদালতে মামলা প্রত্যাহারের আবেদন করে দুদক। আদালতও তা মঞ্জুর করেন। বাতিল হয়ে যায় ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে অর্থ পাচার মামলা।
বিচার শুরুর আদেশ বাতিল চেয়ে অধ্যাপক ইউনুসের আবেদন উচ্চ আদালতে বিচারাধীন থাকা অবস্থায় তড়িঘড়ি করে মামলা প্রত্যাহার করে নেয়াকে ভালোভাবে নেননি অধ্যাপক ইউনুস। শুরু করেন আইনি লড়াই। বুধবার অর্থপাচার মামলাটি বাতিল ঘোষণা করে সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি বলেন, এ রায়ে একমত সব বিচারপতি। ডক্টর ইউনুসের আইনজীবী বলছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেয়ার পর মামলা প্রত্যাহার করে নেওয়া ছিল ষড়যন্ত্রমূলক। এ রায়ে পরিষ্কার হয়েছে নোবেল বিজয়ী ইউনুস কোনো দুর্নীতি করেননি। আইনের মাধ্যমে এই মামলা থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বাকি যারা 7 জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দিয়েছেন। আমরা আইনের মোকাবেলা করে সর্বোচ্চ আদালতের মাধ্যমে আমরা এই মামলায় বিজয় লাভ করেছি। দুদক আইনজীবী বলছেন, মামলাটির প্রক্রিয়া সঠিক ছিল না, দেরিতে হলেও বুঝতে পেরেছে দুদক। সে কারণে সংস্থাটি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়। যখন দুদক দেখলো যে ডিটেক্ট হয়েছে না এটা আসলে ক্রিমিনাল মামলা চলে না, তখন দুদক ডিসিশন নিয়েছে না এটা আমরা উইথড্র করবো। উইথড্র করেছে। দুদক ডিসিশন নিয়েছে লেটে হলেও, যে ডিসিশনটা কারেক্টলি হয়েছে। গ্রামীণ টেলিকম বলছে, এই মামলায় বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে তাদের। মামলাটা কোনোভাবেই চলে না। এখন আমরা আপিল ডিভিশনে আসছি, আমরা আপিলটা অ্যাকসেপ্ট হয়েছে, শুনানি হলো, আলহামদুলিল্লাহ আমরা ভালো, আমরা খুশি। আর গ্রামীণ টেলিকমের শ্রমিক কর্মচারীদের কল্যাণ তহবিলে 25,22,06,780 টাকা আত্মসাতের অভিযোগে 2023 সালের 30 মে অধ্যাপক ইউনুস সহ 14 জনের বিরুদ্ধে মামলা করে দুদক। বিচার শুরুর আদেশও দেয় জজ আদালত। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই আগস্ট হত্যা মামলার আসামি ধরতে লাগবে না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির সার্কুলার স্থগিত করেছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদ রাজির হাইকোর্ট বেঞ্চে আজ এ আদেশ দেন। একই সঙ্গে ডিএমপির এ সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়েছে। রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জসিম উদ্দিন। গত 9 এপ্রিল ডিএমপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলন সংক্রান্ত মামলায় আসামি ধরতে উপযুক্ত প্রমাণসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে গ্রেপ্তার করতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো আসামি গ্রেপ্তার না করার জন্য নির্দেশও দেওয়া হয়। রিটকারী আইনজীবী বলছেন, ডিএমপির সার্কুলারটি ছিল বেআইনি। এই অফিস আদেশটি আমাদের বর্তমানে সাংবিধানিক যে বিধান, কোনো ব্যক্তিকে গ্রেপ্তার থেকে নিষ্কৃতি দেওয়া, অন্যায় এবং হয়রানি থেকে নিষ্কৃতি দেওয়া, অ্যাট দ্য সেম টাইম কোনো অপরাধ যদি কেউ করে থাকে সেই অপরাধীর শাস্তি বিধান করার যে আমাদের আইনি কাঠামো, সাংবিধানিকভাবে আমাদের ফৌজদারি কার্যবিধি এবং পুলিশ রেগুলেশনস অফ বেঙ্গলের মধ্যে বিধৃত আছে। এই আদেশের মাধ্যমে সেই পুরো প্রক্রিয়াটাকেই একেবারে তছনছ করা হয়েছে, সেটাকে বানচাল করা হয়েছে। জনগণ ও দেশের স্বার্থে বিএনপিকে ঐক্যবদ্ধ হয়ে অদৃশ্য প্রতিপক্ষকে মোকাবেলা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনৈতিকভাবে জনগণের প্রত্যাশা পূরণ ও আস্থা অর্জন করতে পারলে সফলতা আসবে বলে মনে করেন তিনি। বিএনপির 31 দফা সংস্কার নিয়ে কর্মশালায় এসব কথা বলেন তিনি। রিপোর্ট করছেন জাহিদ রহমান। রংপুর, নীলফামারী ও সৈয়দপুরের নেতাকর্মীদের সঙ্গে রাষ্ট্র কাঠামো মেরামত নিয়ে বিএনপির 31 দফা বিষয়ক কর্মশালায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বিএনপি ঘোষিত সংস্কার প্রস্তাব জনগণের কাছে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশ দেন তারেক রহমান। আমাদের সেই অদৃশ্য প্রতিপক্ষ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে, সাথে আরো বিভিন্ন প্রতিপক্ষ কিন্তু তাদের সাথে যোগ করছে। কাজেই দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। তিনি বলেন, রাজনীতির পুঁজি জনগণ, জনগণের প্রত্যাশা পূরণ করাই একমাত্র লক্ষ্য হওয়া উচিত বিএনপির। আমরা যত বেশি ঐক্যবদ্ধ হব, আমরা যত বেশি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শে বিশ্বাস করব, যত বেশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নির্দেশিত পথে চলব, যত বেশি আমরা দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশ মেনে চলব, নির্দেশ মোতাবেক কাজ করব, তত রাজনৈতিকভাবে আমরা শক্তিশালী হব। দলের পক্ষে জনগণের সমর্থন অর্জনে কাজ করে যেতে নির্দেশ দেন তারেক রহমান। স্বৈরাচারের বিরুদ্ধে, অত্যাচার জুলুমের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, রাজপথে মিটিং মিছিল সংগ্রাম করেছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। আসুন এবার আমরা জনগণকে ঐক্যবদ্ধ করি দেশ গঠনের জন্য।
জাতীয় নির্বাচন পর্যন্ত ৩১ দফার পক্ষে জনমত গঠনে কাজ করার নির্দেশও দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণকে আমরা ঐক্যবদ্ধ করি। জাহিদ রহমান, RTV। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্রদলের চিকিৎসকদের সাথে মত বিনিময়ে তিনি একথা জানান। এদিকে অন্য এক আলোচনায় দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেন, নির্বাচন যেন না হয় সেজন্য একটি গোষ্ঠী চক্রান্ত করছে। এছাড়া বিপদ নয়, জাতির কল্যাণে আসবে এমন সংস্কারের দাবি জানান। জাহিদ রহমানের আরও একটি রিপোর্টে বিস্তারিত। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমান ছাত্র দলের চিকিৎসকদের সাথে মত বিনিময়ে অংশ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জনকল্যাণকর কাজে সক্রিয় ভূমিকা রাখতে সারা দেশে ড্যাবকে আরও শক্তিশালী করার পরামর্শ দেন বিএনপি মহাসচিব। আহ্বান জানান গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার। জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র ফোরামের আলোচনায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জানান, যারা পতিত আওয়ামী লীগ ও তাদের দোসরদের পুনর্বাসন করবে তাদের বিরুদ্ধে বিএনপির আন্দোলন চলবে বলে হুঁশিয়ার করে দেন। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না, এইটা না হইলে নির্বাচন হবে না, যদি এগুলো হতে থাকে নির্বাচনে কেমনে হবে ভাই? খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। যে আমি আশা করছি নির্বাচনটা হবে। দেশের স্বার্থে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। নির্বাচনের বিকল্প নির্বাচন এমন দাবি করে তিনি বলেন, প্রধান উপদেষ্টাকে আওয়ামী লীগের দোসরদের প্ররোচনা থেকে সতর্ক থাকতে হবে। এই আওয়ামী দোসর, আওয়ামী দালাল যারা পুলিশে আছে, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে আছে, যারা সচিবালয়ের ভিতরে আছে, যারা প্রশাসনে আছে, তাদের সবাইকে চিহ্নিত করে সাজার আওতায় আনতে হবে। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। কোন সংস্কারটা চাই? যেটা দেশের মানুষের জন্য প্রয়োজন। অপ্রয়োজনীয় সংস্কার যেটা আরো বিপদ ডেকে আনবে, এমন সংস্কার আমাদের প্রয়োজন নাই। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির লিয়াজো কমিটির সাথে বৈঠক করে এনডিএম ও গণফোরাম। ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে বিএনপির সাথে নিজেদের ঐক্যমত্যের কথা জানায় দল দুটি। আমরা সবাই, প্রত্যেকটি দল তাদের নিজস্ব সংস্কার প্রস্তাব সংস্কার ঐক্যমত কমিটির কাছে সাবমিট করেছে। তাদের কাছে সবকিছু সাবমিট করেছে, তাদের হাতে এগুলো আছে। তাদের দায়িত্ব যে এই সমস্ত বিষয়ে ঐক্যমত হয়েছে সেটা জাতিকে জানানো। জাহিদ রহমান, RTV, ঢাকা। এদিকে রাজনৈতিক দলগুলোর সাথে কি ঐক্যমত হয়েছে তা জাতির সামনে তুলে ধরার দায়িত্ব ঐক্যমত্য কমিশনের বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বিকালে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের সঙ্গে বিএনপির লিয়াজো কমিটির বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি। বলেন, বিএনপি সংস্কার চায় না, এমন মন্তব্য করে একটি মহল জল ঘোলা করতে চাইছে। বিএনপি সহ যে দল সংস্কার ইস্যুতে সবাই একমত হয়েছে সেগুলো জাতির সামনে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রকাশ করা উচিত। গণহত্যাকারী আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিচারের আগে দেশে কোনো নির্বাচন অনুষ্ঠিত হলে তা ছাত্র জনতা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপি উত্তরা জোনের বিক্ষোভ সমাবেশে একথা বলেন তিনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং কিছু রাজনৈতিক দল মামলা বাণিজ্য করছে বলেও অভিযোগ করেন সার্জিস। একই দাবিতে সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব থেকে গুলিস্তান পর্যন্ত মশাল মিছিল করে এনসিপি। হাসিনা কখনো একা খুনি হাসিনা হয়ে ওঠেনি। যারা এই হাসিনাকে খুনি হাসিনা হয়ে উঠতে সহযোগিতা করেছে তাদের বিচার ব্যতীত এই বাংলাদেশে নির্বাচনের আলাপ করা যেতে পারে না। খুনি হাসিনা এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা, তার বিচার হতে এত বিলম্ব আমরা কখনো গ্রহণ করব না। দেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে 450 ব্যক্তি সম্পদের পাহাড় গড়েছেন এমন অভিযোগের অনুসন্ধানে নেমেছে দুদক। এর মধ্যে 70 জনকে শনাক্ত করে তাদের আয়কর নথি তলবের মাধ্যমে এনবিআরে চিঠি পাঠানো হয়েছে। একইভাবে পাচারের অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের দুর্নীতির খোঁজে বিভিন্ন দফতরে পাঠিয়েছে চিঠি। সংস্থাটির কমিশনার জানান, পাচারকারীরা শয়তানের মতো, তাদের ধরতে কঠোর অবস্থানে দুদক। আরও জানাচ্ছেন শাকিলা করিম।
বাংলাদেশ থেকে অর্থ পাচার করে গোল্ডেন ভিসায় দুবাইয়ে সম্পদের পাহাড় গড়েছেন 459 বাংলাদেশি। তাদের নামে 972টি প্রপার্টি কেনার তথ্য রয়েছে। এমন অভিযোগের অনুসন্ধানে নেমে তাদের মধ্যে 70 জনকে চিহ্নিত করেছে দুদক। এই 70 জনের কর শনাক্তকরণ নম্বর সহ সংশ্লিষ্ট নথিপত্র চেয়ে এনবিআর এর কাছে বিস্তারিত তথ্য চেয়েছে সংস্থাটি। একইভাবে অর্থ পাচার ও শেয়ার কেলেঙ্কারির অভিযোগে ক্রিকেটার সাকিব আল হাসানের তথ্য চেয়ে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সহ বিভিন্ন দপ্তরে চিঠি পাঠিয়েছে দুদক। এই বিষয়ে অনুসন্ধান আছে এবং অনুসন্ধান কার্যক্রম আমাদের যে টিম গঠন করা হয়েছে তারা এই সংক্রান্ত দলিল প্রমাণাদি সংগ্রহের জন্য যা যা করণীয় সবই করবেন। এদিন সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুদক কমিশনার জানান, পাচার হওয়া অর্থ ফেরাতে আইনের সবগুলো ধাপ ব্যবহার করা হচ্ছে। যারা পাচারকারী ইনফ্যাক্ট দুর্নীতিগ্রস্ত মানুষ তারা করে কি জানেন, তারা তাদের মানুষের কাছ থেকে অবৈধভাবে নেওয়া টাকা হুন্ডি করে বাইরে পাঠিয়ে দেয় আর রেমিটেন্সের মাধ্যমে বাড়িতে আনায়। তখন কি হয়ে যায়, উনি রেমিটেন্স যোদ্ধা হয়ে যান। পাচারকারী শয়তানের মতো, শয়তান ওই আপনার শিরায় উপসেরায় যায়, শয়তান দেখা যায় না, শয়তানের কর্মকাণ্ডগুলো মানুষ দুর্ভোগে ভোগ করে। এদিকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী ও তার স্ত্রীর বিরুদ্ধে প্রায় 9.5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। শাকিলা করিম, RTV, ঢাকা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের 37 শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সেই সাথে বুধবার বিকেল থেকে খুলে দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়টির 7টি আবাসিক হল। এছাড়া আগামী 4 মে থেকে ক্লাস শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে আজকের সিন্ডিকেট সভায়। এর আগে গত 14 এপ্রিলের সিন্ডিকেট সভায় 37 শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আন্দোলনের মাঝে বন্ধ করা হয় আবাসিক হল। তবে প্রশাসনের সিদ্ধান্তকে অমান্য করে হলের তালা ভেঙে হলগুলোতে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা। জুলাই গণহত্যার বিচার ও আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি। বিকেলে মধুর ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। জুলাই পিলখানা ও শাপলা চত্বরে গণহত্যার বিচার নিয়েও সরকার কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না বলে অভিযোগ তার। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আগামী 25 এপ্রিল শাহবাগ মোড়ে শহীদি সমাবেশ অনুষ্ঠিত হবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলন থেকে। আগামী শুক্রবার শহীদ সমাবেশ থেকে শহীদ পরিবারেরা যেই ঘোষণা দিবে সেই ঘোষণা বাস্তবায়নের জন্য ইনকিলাব মঞ্চ এবং সারা বাংলাদেশের ছাত্র জনতা ইনশাআল্লাহ প্রয়োজনে জীবন দিয়ে দিবে ইনশাআল্লাহ। তার আগে এই সরকারকে বিচার কোন প্রক্রিয়ায় যাবে, লীগ নিষিদ্ধ কোন প্রক্রিয়ায় যাবে অতি দ্রুত ঘোষণা করতে হবে। নাটোরের সিংড়ায় নববর্ষ উদযাপন উপলক্ষে কিশোয়ান গ্রুপের সৌজন্যে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। বিকেলে সিংড়ার বনলতা পার্কে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাচিক শিল্পী সুলতানা পারভিন শ্রাবণী, বনলতা গ্রুপের চেয়ারম্যান নাহিদ পারভিন ও FNA গ্রুপের চেয়ারম্যান সাবিহা আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন FNA গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শরীফুল আলম তারেক ও ধানসিঁড়ি অ্যাগ্রোর চেয়ারম্যান পারভিন আক্তার চৌধুরী। গৌরবময় সাফল্যের 41 বছর পদার্পণ করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLC। প্রতিষ্ঠার পর থেকে দেশীয় ও আন্তর্জাতিকভাবে সাফল্যের স্বীকৃতি পেয়েছে কোম্পানিটি। যথাসময়ে গ্রাহকের বীমা দাবি পরিশোধ করায় ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলে জানিয়েছেন কোম্পানি মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন। তিনি বলেন, বর্তমানে কোম্পানিটির লাইফ ফান্ড 5,973 কোটি টাকা। আরও জানাচ্ছেন মাহমুদ। আমি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স থেকে বলছি, আপনাকে কিভাবে সাহায্য করতে পারি ম্যাম? ঘরে ঘরে NLI, জনে জনে NLI স্লোগানকে ধারণ করে 41 বছরে পদার্পণ করেছে দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স PLC। বুধবার কোম্পানির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির সাবেক চেয়ারম্যান মাহমুদুল হক তাহের, সাবেক চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, পরিচালক কাজী মাহমুদা জামান সহ অন্যান্য পরিচালকরা। তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি করছে ন্যাশনাল লাইফ। পরিচালকবৃন্দের সহযোগিতায় এবং এই যে আপনাদের সহযোগিতায় যেভাবে যে অবস্থান আপনারা ধরে রেখেছেন, আমার সবচেয়ে বেশি এখানে এফার্ট দিতে হবে আপনাদেরকে, যাতে করে এটা
ধরে রাখা যায়। ভালো করে আসছেন, এখনো ভালো করে যাচ্ছেন এবং আশা করি ভবিষ্যতেও ভালো করে যাবেন। 1985 থেকে 2024 পর্যন্ত প্রায় 70 লক্ষ গ্রাহক এই বিমার আওতায় এসেছে জানিয়ে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন বলেন, এখন পর্যন্ত দাবি পরিশোধ করা হয়েছে প্রায় 11,000 কোটি টাকা। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত আমরা লাইফ প্ল্যানে যোগ করেছি 1965 কোটি টাকা। আমি বলবো আগামী দিনে বিশ্বব্যাপী এই ন্যাশনাল লাইফ এগিয়ে যাবে। আমি মনে করি আমাদের সেইভাবে আমাদের পরিকল্পনা 20 থেকে 25টা কোম্পানি মিলে যে প্রিমিয়াম তারা এনেছে, আজকে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এর চেয়ে বেশি প্রিমিয়াম আনতে সক্ষম হয়েছে। এ সময় কাজের স্বীকৃতি স্বরূপ কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। জিএম মাহমুদ, RTV, ঢাকা। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে হারের দিনে চট্টগ্রাম টেস্টের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। শেষ টেস্টের দলে ডাক পেয়েছেন এনামুল হক বিজয়। 2022 সালে সবশেষ টেস্ট খেলেছিলেন 32 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যান। চলমান ঢাকা প্রিমিয়ার লিগের দুর্দান্ত ছন্দে থাকা এনামুল গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে এখন পর্যন্ত করেছেন 4টি সেঞ্চুরি। তারই পুরস্কার হিসেবে লম্বা সময় পর বাংলাদেশ টেস্ট দলে ফিরলেন বিজয়। এছাড়া পেসার নাহিদ রানার জায়গায় প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন স্পিনার তানভীর ইসলাম। ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন BOA সভাপতি ও সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এ সভায় তৃতীয় এশিয়ান ইউথ গেমস, ষষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমস ও 14তম সাউথ এশিয়ান গেমসে অংশগ্রহণ এবং 10ম বাংলাদেশ গেমস আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পাশাপাশি এ সভায় গত বছরের 7 ডিসেম্বর অনুষ্ঠিত BOA এর কার্যনির্বাহী কমিটির সভার কার্য বিবরণী অনুমোদন এবং সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এছাড়া খেলাধুলার উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের সুনাম বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে প্রস্তাবিত অলিম্পিক কমপ্লেক্স প্রকল্পটি সফলভাবে বাস্তবায়নের দৃঢ় আশাবাদ ব্যক্ত করা হয়। প্রাথমিকভাবে ইনডোর স্টেডিয়ামের কাজ চলতি বছরের জুন মাসে শুরুর পরিকল্পনা করা হয়েছে। রাতের সংবাদে এই পর্যন্তই। মধ্যরাতের সংবাদ 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।